হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছেন সকলে? আজকে আপনাদেরকে নিয়ে যাব গাছেদের সাম্রাজ্যে কিয়োটোতে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনে। পরিচয় করাবো একদম অদ্ভুত অদ্ভুত দেখতে কিছু গাছের সাথে। এই গাছগুলো যে পৃথিবীতে ছিল আমি আগে কখনো জানতাম না। আর সব থেকে বড় পৃথিবীর ফুল, সেটাও আপনাদের দেখাবো। আর তারপরে নিয়ে যাব পোকেমন ওয়ার্ল্ডে। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। কিয়োটো ভ্রমণ আমার সাথে। নমস্কার, কেমন আছেন সকলে? ওয়েলকাম জানাই আজকে আবার একটা নতুন ব্লগে লিফি সিজনে। আমি হলাম রিয়া আর আপনাদেরকে এবার নিয়ে এসেছি কিয়োটোতে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনে। তো আমরা এখন বোটানিক্যাল গার্ডেনে এসেছি। এবার যেটা সমস্যা হলো সেটা হলো আমাদের কেউ জাপানিজ বুঝতে পারছি না, জানি না কি করে বুঝবো। তো এখানে লেখা আছে, তো এখানে যা যা লেখা আছে তাতে থ্রিও ট্রান্সলেট করেছে, অরেলি ট্রান্সলেট করেছে ইংরাজিতে, আর একজন ফ্রেঞ্চে। দুজনের জন্য দুরকম মানে দেখাচ্ছে, তো বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা ভুল। তো দেখা যাক কি হয়। এইটা কিন্তু একটা জাপানের বিশাল সমস্যা, জানেন তো। তবে ফ্রান্স থেকে যেহেতু এসেছি তাই এই সমস্যাটা অতটা বড় সমস্যাও লাগছে না। ওখানেও ভাষা বুঝি না, এখানেও ভাষা বুঝছি না, কিন্তু এই ফ্রেঞ্চগুলোর বড়ই জ্বালা। তারা খ্যাচ খ্যাচ করছে, কেন ইংরাজিতে লিখে রাখিনি, কেন ফ্রেঞ্চে লিখে রাখিনি, নে ওরা যেরকম কমপ্লেন করে সবসময়। আমার দেখে মজা লাগছে। এখন বোঝ, আমার সাথে সবসময় ফ্রেঞ্চের সামনে বকবক করলে আমার কিরকম লাগে এবার বোঝ। মানুষ এভাবেই বোধহয় একটু স্বার্থপর হয়ে ওঠে, তাই না? মানে নিজের মধ্যের ফিলিংটা আপনাদের সাথে সরলভাবেই ব্যক্ত করলাম। হয়তো মনে হবে যে মেয়েটা কি বাজে রে বাবা, কিন্তু কি করো বলুন তো। সারাক্ষণ ল্যাবের মধ্যে যদি এরা ফ্রেঞ্চে বকবক বকবক করে তখন কি আমার ভালো লাগে? এবার তাহলে বুঝতে পারছে যে একটা বিদেশি জায়গায় এসে সেইখানকার ল্যাঙ্গুয়েজের মানুষ যদি ব্যবহার করতে থাকে আপনার সামনে, মানে বিদেশির সামনেও, তাহলে কি সেটা ভালো? বিশেষ করে ওয়ার্ক প্লেসে সেটা কি ভালো? একটা ইন্টারন্যাশনাল ভাষা যদি থাকে সেটা একটু কথা বললে কি ক্ষতি হয়? যাকে এসব পিএনপিসি ছেড়ে রেখে পদ্ম গাছটা দেখুন তো, কি ঢাল ঢাল পাতা হয়েছে। পদ্ম গাছ এই ফ্রেঞ্চগুলো আগে কখনো চোখে দেখেনি। আমি তো আগে দেখেছি, খুব যে বেশি দেখেছি তা না, বেশিরভাগ তো শালুক গাছই দেখতে পাই, কচুরিপানা দেখতে পাই, পদ্ম গাছ খুব কমই দেখেছি। কিন্তু এরা একেবারেই কখনো পদ্ম চোখে দেখেনি। দেখে অবাক হয়ে গেছে, বলছি ওরে বাবা কি সুন্দর, কি দারুণ এই করছে। পদ্ম বন মতো হয়ে গেছিল, জানেন তো, পুরো পুকুরটা পদ্ম ফুলে ভরে গেছে। ওই যে সামনে অরেলি যাচ্ছে। তো আমরা টোটাল 6-7 জন মিলেই এসেছি, সবকটাই ফ্রেঞ্চ, আমি একাই শুধু ইন্ডিয়ান। আমাদের টিমে আমরা আপনাদের তো আগেই বলেছি যে বিদেশি খুব একটা ছিল না, সবই ফ্রেঞ্চ ছিল। এখন তবু রিসেন্টলি একজন ইতালিয়ান আর একজন চাইনিজ, ওই সারা আর গৌরী গং বলে একজন, তারা জয়েন করাতে তবু কিছুটা ইন্টারন্যাশনাল হয়েছে টিমটা। দেখুন পদ্ম পাতা কিন্তু সব থেকে বেশি হাইড্রোফোবিক, মানে জলকে ভয় পায়। এই পদ্ম পাতার যে সারফেসের টেকনোলজি, এই টেকনোলজিটাকে ইউজ করে না এখন রং বানানোর চেষ্টা করা হচ্ছে। কারণ আমাদের ধরুন যে পেন্টিং হয় না বাড়িতে, সেটাও যদি এরকম হাইড্রোফোবিক হয় তাহলে জলেতে ড্যামেজ হবে না। তো এই পদ্ম পাতার যে উপরে টেক্সচারটা আছে না, ওই টেক্সচারটা খুব ইউনিক প্যাটার্ন। সেই প্যাটার্নটা যদি আপনি কপি করতে পারেন তাহলে সুপার হাইড্রোফোবিক ম্যাটেরিয়াল তৈরি করা সম্ভব হবে। কি ঢাউস ঢাউস পদ্ম ফুল হয়েছে বলুন তো। ওরে বাবা কি সাইজ! এর সাইজ মানে আমার 2 হাতে নিলেও আমি ধরতে পারবো না, তার থেকে অনেকটা বড় জাইগ্যান্টিক সাইজের পদ্মটা ফুটে আছে। ভিতরে বীজটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। তো এই দিনকে কনফারেন্স থেকে বেরোনোর সময় যে লাঞ্চটা দিয়েছিল, সেই লাঞ্চটা আমরা প্যাক করে নিয়েই চলে এসেছিলাম কিয়োটো বোটানিক্যাল গার্ডেনে। লাঞ্চে কি কি দিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হলো বেন্টো বক্স। দাঁড়ান ভিডিওটাকে পজ করে বলি। তো একদিকে তো দেখতে পাচ্ছেন ভাত আছে, ভাতের উপরে বেগুনি বেগুনি কি একটা মশলা দিয়েছে সেটা ঠিক বুঝে উঠতে পারিনি। তার উপরে দিয়েছে সবুজ রঙের একটা প্লাস্টিকের পাতা, আর তার উপরে আদার টুকরো, সেটা চাটনির মতো লাগলো। এবার ভাতের উপরের খোপটায় কুমড়ো দিয়েছে বেক করে, তার সাথে কড়াইশুঁটি, যার খুব ছোট ছোট দানা কিন্তু ছাল শুদ্ধ কড়াইশুঁটি চিবিয়ে খেয়ে নেওয়া যাচ্ছে, মানে খোসা শুদ্ধ, বেশ ভালোই খেতে সেটা। একটা গাজরের টুকরো, একটা সোয়া মিল্ক দিয়ে তৈরি করা পনির, আর একটা মশি মানে এখানকার রাইস মিষ্টি। এবার ডান দিকের উপরের দিকের যে খোপটা আছে তাতে একটা লঙ্কা ভেজে দিয়েছে, আর একটা চিংড়ি মাছ, সেটাকে ট্যাম্পুরানা তানপুরা কি বলছে, ওইটা বানিয়ে দিয়েছে, মানে ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করে দিয়েছে। আর সব থেকে নিচের ডান দিকের খোপটা যেটা আছে সেটাই ডিম দিয়ে তৈরি করে একটা রোল বানিয়েছে। তার পাশে আর একটা পিঙ্ক রঙের রোল দেখছেন না, ওটা কি
ঠিক খেয়েও বুঝতে পারলাম না কিরকম, মনে হচ্ছে রাইস কেক টাইপের কিছু হতে পারে। একদম নিচে কালো রঙের যেটা দেখছেন সেটা হলো মাছ ভাজা, আর তার মাঝখানে কি সব আছে ওগুলো আমি জানি না ঠিক করে। তো এই টোটাল হলো আমাদের বেন্টো বক্স, যেটা প্রতিদিনই আমাদের কনফারেন্সে দুপুরবেলায় লাঞ্চে খেতে দিচ্ছিল। এরপরে সবাই মিলে একসাথে বসে বেন্টো বক্স খেয়ে নিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। রাস্তায় চোখে পড়লো একটা শতদীর্ণ পাতা, যেটার পাতার শুধু জালিটা একটু একটু বেঁচে আছে, কি সুন্দর যে দেখতে লাগছে। এরপরে এই লিলিগুলো দেখলাম ফুটে আছে, এগুলো তো আমাদের দেশেও পাওয়া যায় একই রকম। তারপরে আর একটু এগোতে দেখলাম এই জায়গাটা বেশ সুন্দর চাকার মতো বানিয়ে ডিজাইন করেছে, তো তাতে আবার গাছ লাগিয়ে দিয়েছে, একটু ঝর্ণার মতো হয়েছে, বেশ ভালো ডেকোরেশন হয়েছে। ফুরফুর করে হাওয়াও দিচ্ছে, তবে বেজায় গরম, এত গরম যে হাওয়াতেও আপনার ঘাম কিন্তু শুকোবে না। আগস্ট মাসে জাপানে আসা মানে ঘেমে মরতে হবে, অন্তত কিয়োটোতে তো তাই, বাকি জায়গাগুলো জানি না। নীল রঙের কাঠি ফড়িং প্রথমবার দেখলাম। যাই হোক, তারপরে এই চাকাটাকে একটু ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে, বেশ সুন্দর কিন্তু ডেকোরেশন। চলুন এবার এগিয়ে যাওয়া যাক। এরকমই 4-5টা গাছে গাছে ভর্তি, মাঝে মাঝে একটা দুটো সারস দেখছি জল খাচ্ছে। ফ্রেঞ্চগুলো সারস দেখে অবাক হয়ে গেছে, হাঁ করে তাকিয়ে আছে। তবে এই স্পেসিফিক স্পিসিসটা কি সেসব আমি সারসের অত বুঝি না, তাই আমি অত পাত্তা দিলাম না, কারণ এরম টাইপের পাখি তো আমি অনেক দেখেছি এর আগে। একই রকম লম্বা ঠ্যাং, মাঝে মাঝে ঠ্যাংটা তুলছে, ঠিকই সারসই মনে হচ্ছে। তারপরে দেখছি জল পড়ছে, জলের ফেনা, এই সমস্ত দেখতে দেখতে ভাবছি এইবার আর কি আছে, এইটাই কি গার্ডেন? এটা তো এমন কিছু নয়, আমাদের ওয়েস্টার্ন ঘাট ফাটে আমি অনেকবার গিয়েছি, পশ্চিম ঘাট পর্বতে, সেখানেই একই রকম দেখতে লাগে, আলাদা কিছু মনে হচ্ছিল না। এরপরে এগিয়ে চললাম এবং এগিয়ে যা দেখতে পেলাম চলুন আপনাদেরকে দেখাই। কবেকার গাছ দেখতে পাচ্ছেন, বাকলগুলো ফেটে ফেটে গেছে, তার উপরে মস ভর্তি করে হয়ে রয়েছে। তবে এই অবধি আমি একটু ডিসঅ্যাপয়েন্টেডই ছিলাম যে এত নাম কিয়োটো বোটানিক্যাল গার্ডেনে, কি এমন আছে। কিন্তু এরপরে যা দেখতে পাবো আর আপনাদেরকেও দেখাবো সমস্ত কিছু সত্যিই সুন্দর, সত্যিই সুন্দর। এত রকম দেশের এত রকম গাছ এই একটা গার্ডেনের মধ্যে ওরা মেনটেন করে রেখেছে। তবে ইনডোরে, এটা তো আউটডোর, কাজে এখানে জাপানের নেটিভ গাছপালাই জন্মাবে, কিন্তু ইনডোরে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো চলুন ইনডোরের দিকে এবার এগোই। রাস্তায় যেতে যেতে আরো কিছু পুকুর চোখে পড়লো, আর তার উপরে দেখছি শালুক ফুল ফুটে আছে, তাকে ইংরাজিতে ওয়াটার লিলি বলে। কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি, আর একটু সামনের দিকে তাকাতে একটা অদ্ভুত টাইপের পাতা দেখতে পেলাম। এই গাছের এইরকম টাইপের কখনো পাতা আমি এর আগে তো চোখে আমার পড়েনি। আপনারা কমেন্টে জানাবেন যে এরম টাইপের পাতা কি আগে কখনো কোনো জলজ গাছের দেখেছেন? এরকম কুচকোনো, কি অদ্ভুত টাইপের না? অন্য মহাদেশই আছি মনে হচ্ছে। প্রশান্ত মহাসাগরের উপরে গড়ে ওঠা একটা দ্বীপ হলো জাপান, আর সেখানকার গাছপালা আমাদের দেশ থেকে তো অনেকটাই আলাদা, ইউরোপ থেকে তো আরোই আলাদা। এখানে সারা দিন বসে একটা একটা করে গাছের আইডেন্টিটি চিনতে চিনতেই টাইম কাটিয়ে দেওয়া কিন্তু সম্ভব। এইসব আশপাশের অদ্ভুত অদ্ভুত গাছগুলো কাটিয়ে কাটিয়ে পৌঁছে গেলাম কুমড়োর বাগানে। প্রথমেই চোখে পড়লো ইয়াব বড় একটা গামদা সাইজের কুমড়ো। কুমড়োটার ওজন মিনিমাম 20 কিলো হবে। সেটা দেখে অবাক হয়ে তারপরে তাকাতে দেখি এটা কত কিলোর কুমড়ো রে বাবা, 30-40 কিলো মনে হয়ে যাবে, যা সাইজ বানিয়েছে কুমড়োটার। উরি বাবা, আমার হাতটা এর উপরে একটা ছোট্ট জিনিস, দেখুন আমার হাতের থেকে বোধহয় 50 গুণ বড় এই কুমড়োটা। আর মাঝখানের ওই কুমড়োটা অব্দি তো পৌঁছতেও পারছি না, ওটা পুরো সেই টেবিলের মতো, একদিকে মানে দুদিকে 2-3 জন বসে পড়তে পারবো আমরা, এতটাই বড়। কি বিশাল বিশাল কুমড়ো দেখে অন্যদিকে তাকাতে দেখি আরে এটা কি, ঝিঙে চিচিঙ্গের মতোই কি কিছু ঝুলছে। এই ধরনের ফ্যামিলির গাছগুলোকে কিউকার বিটেসি বলে, আর কিউকার বিটেসির এই লাউ কুমড়ো এই সমস্তগুলো আর কি এর মধ্যে পড়ে। তার যে এত প্রকার হতে পারে আগে কখনো আমার ধারণা ছিল না। এগুলো কি গাছ বলুন তো, চিচিঙ্গে না কি স্নেক গোর্ডই তো মনে হচ্ছে। তারপরে বোতলের মতো শেপের লাউ গাছ চোখে পড়লো, দেখে মনে হচ্ছে কেউ বেশ ঝাড়বাতির মতো করে দিয়ে সাজিয়েছে এই জায়গাটাকে। এগুলোকে কালাবাস গোর্ড বা বটল গোর্ডও বলে, মানে বাংলা কথায় বলতে গেলে লাউ বলতে হবে। এগুলো দিয়ে আবার সেই নানান ধরনের বাসনপত্র তৈরি করা হয়। আরে এটা তো ধুদুল গাছ মনে হচ্ছে।
আরও কত বোতলের মতো এই লাউগুলো ঝুলে ঝুলে আছে, কেউ তুলছেও না। দেখে মনে হচ্ছিল বাড়িটা যদি কাছে হতো 2-4টাকে তুলে নিয়ে গিয়ে খেতে হতো। এখানে আবার উপরটা সরু হয়ে গেছে আর নিচটা বলের মতো, মাঝে মাঝে বোতলের মতো শেপ নিয়েছে আর মাঝে মাঝে মুখ সরু পাত্রের মতো শেপ নিয়েছে। আমার ফ্রেঞ্চ বন্ধুগুলো এই সমস্ত গাছ চোখে দেখে অবাক হয়ে গেছে। আমি ওদেরকে ঝিঙে, চিচিঙ্গে, লাউ এগুলো ডেসক্রিপশন দিচ্ছিলাম। ওরা এগুলো কখনো চোখেও দেখেনি, খায়ও নি। খেয়েছে শুধু কুমড়ো, গাদা গাদা কুমড়ো, শীতকাল মানেই কুমড়ো। তবে ওদের ওখানে মাস্ক মেলন, ওয়াটারমেলন এগুলোও পাওয়া যায়, সেগুলোও কিন্তু কিউকারবিটেসি ফ্যামিলিরই গাছ। এরপরে এই গাছটা চোখে পড়লো, আর এই গাছটা দেখে আমার খুব মন করছিল এরকম একটা গয়না যদি তৈরি করা যায়, গলায় লাগালে বা হাতে আংটি করলে খুব সুন্দর দেখতে লাগবে। পিঁপড়ের সাইজটা দেখে বুঝতেই পারছো যে গাছের ফুলগুলো কিন্তু খুবই ছোট এবং সূক্ষ্ম, কিন্তু গয়না গড়ালে দারুণ সুন্দর লাগবে। কি অবস্থা, গাছ দেখতে এসে আমার মনে হচ্ছে এরকম একটা সুন্দর নেকলেস গড়ালে মন্দ হয় না, কি বলেন? এরপরে আরো কত শত গাছ দেখলাম, কিছু মনে রইলো আর কিছু ভুলে গেলাম। জায়গায় রাম তুলসীও চোখে পড়লো। তারপরে এরম করতে করতে বিল্ডিংটার সামনে পৌঁছে গেলাম। দিয়ে কিছুক্ষণ আমরা ইতস্তত করছিলাম বিল্ডিং এর ভিতরে ঢুকবো কি ঢুকবো না, কিন্তু ভাগ্যিস ঢুকেছিলাম। তাই যা দৃশ্য দেখলাম সেগুলো ভোলার নয় এ জীবনে আর কখনো। তো চলুন এবার ভিতরে ঢুকেই পড়ি ফাইনালি। বিল্ডিং এর ভিতরে ঢুকবো কি তার বাইরেই চোখে পড়ে গেল আমার সব থেকে ফেভারিট জিনিস। আপনাদের 2 সেকেন্ড টাইম দিচ্ছি ভাবার জন্য। বলুন তো এগুলো কি? পাত্রটা দেখে তো বুঝতে পেরেই গেলেন, এটা হলো বনসাই গাছ। আর জাপানের বনসাই তো পৃথিবী বিখ্যাত। জাপানেই মনে হয় বনসাই বানানোর টেকনোলজি প্রথম তৈরি করা হয়েছিল। হ্যাঁ, ঠিক বলেছি। একটু ইন্টারনেট ঘেটে দেখছি যে বনসাই কথাটা জাপানিজই কথা, যার মানে হলো ট্রের মধ্যে গাছকে তৈরি করা। 1000 বছরের পুরনো এই পদ্ধতি আজও জাপানিজরা ফলো করে চলেছে। শুধুমাত্র জাপানে নয়, ইতিহাস ঘাঁটলে অন্যান্য এশিয়ান কান্ট্রি যেমন চীন, কোরিয়া, ভিয়েতনাম তাদেরও উল্লেখ পাওয়া যায়। বনসাই নাকি তৈরি করা যায় যে কোনো পেরেনিয়াল উডি প্লান্ট নিয়ে। পেরেনিয়াল কথাটার মানে হলো যেগুলো বহু বছর বাঁচে সেরকম গাছ, যেমন ধরুন ওই বট গাছ। আর যাদের কাণ্ডটা শক্ত কাঠের তৈরি, যেমন ধরুন ওই বট গাছ, তো তাদেরকে নিয়েই তৈরি করা আইডিয়ালি পসিবল বনসাই। বারবার তাদের মূল আর কাণ্ডকে কেটে কেটে বহু বছর ধরে রেখে তৈরি করা হয়। আর এই বনসাই তৈরির যে মাটিটা হয় সেটাও কিন্তু একেবারে স্পেশাল। এই মাটিতে খাদ্য কতটা দিতে হবে, বালি কতটা দিতে হবে, মাটি কতটা দিতে হবে, পুরোটাই মেপে মেপে দিতে হয়, যেটা বহু বছর ধরে এই জাপানিজরা স্ট্যান্ডার্ডাইজ করে এখন একবারে মাস্টার হয়ে গেছে এই জিনিসটার। আপনিও যদি বাড়িতে একটু সময় থাকে একটা বট গাছের চারা নিয়ে তৈরি করতে শুরু করতে পারেন বনসাই। তবে চারা থেকে তৈরি করতে বহু বছর লেগে যাবে, তাই কাণ্ড কেটে এনে তৈরি করাটাই সব থেকে ইজি হবে। তবে যে গাছগুলো লম্বা সোজা হয়ে যায়, যেমন ধরুন নারকোল গাছ, তার কিন্তু বনসাই করা সম্ভব না। এই দেখুন, এইখানেও বাথরুম পেয়ে যাওয়া গেল। জাপানের কিন্তু এটা একটা বিশাল ভালো ব্যাপার। প্রত্যেকটা জায়গায় আপনি সুলভ শৌচালয় পেয়ে যাবেন, কিন্তু কোনো টাকাও দিতে হবে না। পরিষ্কার পরিচ্ছন্ন আর জলের ব্যবস্থাপনা দারুণ। এরপরে আমরা একেবারে রেডি বাথরুম টাথরুম করে নিয়ে ইনডোর গার্ডেনে ঢোকার জন্য। বিশাল বড় অনেক অনেক জায়গা জুড়ে ইনডোর গার্ডেন তৈরি করা হয়েছে, যার সামনে আবার পদ্ম ফুলও লাগানো হয়েছে। আর এই দেখুন জলের উপর ওই চারপেও পোকাগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। এগুলোকে গেরেডি ফ্যামিলির পোকা বলে, যেগুলোকে অনেকে স্কেটার বলে, পন্ড স্কেটার, মানে জলের উপরে যারা স্কেটিং করতে পারে। যাই হোক, এরপরে চলুন ঢুকে পড়ি। ঢোকার আগেও এত সুন্দর জায়গাটা যদি আমার সাথে অভিরূপ থাকতো তাহলে তো সুন্দর সুন্দর দুজনের ছবি তুলে রাখতাম। সত্যি একা একা ট্রিপ করার একটাই সমস্যা হলো যে আপনি ফ্যামিলি মেম্বারগুলোকে সারাক্ষণ মিস করবেন। বন্ধু বান্ধব আছে সেটা তো অবশ্যই ভালো, কিন্তু তার সাথে যদি ফ্যামিলির লোকগুলোও থাকে, যারা আমরা ফ্যামিলি খুব ভালোবাসি, তাদের মনে হয় সব থেকে সেরা হতো ব্যাপারটা। কিন্তু যাই হোক, যা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি সব তো ভিডিও বানিয়ে রেখেছি, তাই ফ্যামিলির সবাই সব কিছু দেখতে পারবে, কেউ কিছু মিস করবে না। ট্রপিক্যাল এনভায়রনমেন্ট কখনোই ফ্রেঞ্চরা দেখেনি, তাই ট্রপিক্যাল জায়গায় এসে এরা সমস্ত কিছু দেখি অবাক অবাক হয়ে যাচ্ছে। কিছু কিছু জিনিস আমার
জন্য অবাক করার নয়, যেমন এই পুকুরের উপর ভাসতে থাকা পোকা দেখে আর কি অবাক হব বলুন তো। আমার বাড়ির পাশের পানা পুকুরেই রোজ দেখতে পাই এই পোকাগুলোকে চার পেয়ে হেঁটে হেঁটে বেড়াতে জলের উপর, কিন্তু ওদের কাছে এটা বিশাল মজার একটা ব্যাপার হয়েছে। ওরা দেখছে, হাসছে, ছবি তুলছে। আমার দেখে ওদেরকে বাচ্চার মতো লাগছিল। আসলে ট্রপিক্যাল এনভায়রনমেন্ট দেখে ওরা কিন্তু একটু বাচ্চাময়ী করছিল, যেরকম আমি বরফ দেখে করি ওখানে গিয়ে। আর ওরা আমাকে দেখে মজা পায়। ঢোকার মুখেই দেখতে পেলাম যে এখানেও আবার সেই স্ট্যাম্প লাগানোর ব্যবস্থা। জাপানের যে মন্দিরেই যাচ্ছি, যে ট্যুরিস্ট স্পটেই যাচ্ছি, সব জায়গায় ওরা এরকম স্ট্যাম্প লাগানোর ব্যবস্থা করে রেখেছে, যেটা ফ্রিতে তৈরি একটা সুভেনিয়ারের। সত্যি কথা বলতে কি, আমার এই ব্যবস্থাটা কিন্তু খুবই ভালো লেগেছে। দেখুন, প্রত্যেক জায়গায় সুভেনিয়ার কিনতে একটা আপনার তো খরচা হয়, কিন্তু তার বদলে একটা ডায়েরি যদি আপনি সাথে রাখেন আর একটা স্ট্যাম্প মেনে নিতে পারেন, তাহলে আপনার লাস্টে আপনার ডায়েরিতে কত জায়গার কত রকম স্ট্যাম্প হয়ে যাবে। আর প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটও আপনি মনে রেখে দিতে পারবেন। ঢুকতেই প্রথমে চোখে পড়ল বিভিন্ন গাছের উপাদান সংগ্রহ করে রাখা হয়েছে, আর তার মধ্যে একটি রাফলেশিয়া ফ্লাওয়ার চোখে পড়ল। পৃথিবীর সব থেকে অদ্ভুত গাছগুলোর মধ্যে একটা হলো রাফলেশিয়া। গাছটা কিন্তু দেখতে একেবারেই খতরনাক। পৃথিবীর সব থেকে বৃহত্তম ফুল যে এত বিরক্তিকর দেখতে আগে জানতাম না। এই গাছের আরেকটা বিশেষত্ব হলো এর গা দিয়ে পচা মরা প্রাণীর মতো গন্ধ ছাড়ে। কেন? কারণ ওই মরা গন্ধে পোকামাকড় অ্যাট্রাক্ট হয়ে চলে আসে এর কাছে, আর এই গাছ থেকে পরাগরেণু নিয়ে গিয়ে অন্য গাছে লাগিয়ে দেয়। এভাবেই এরা প্রজনন সম্পন্ন করে। কি অদ্ভুত না? কত ধরনের যে গাছ আছে পৃথিবীতে। আর এর একটা ফুল 7 কিলো অবধি ওজনের হতে পারে, আর 1 মিটার অবধি বড় হতে পারে। ভাবতে পারছেন? এশিয়া কিন্তু এশিয়া মহাদেশেই পাওয়া যায়, বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সমস্ত জায়গাগুলো করে এগিয়ে ঢুকতেই চোখে পড়ল হাজার হাজার গাছ, এবং এখানে প্রত্যেকটা রুম ডেডিকেট করা হয়েছে এক একটি অঞ্চলের ইকোসিস্টেমকে মেনটেন করার জন্য। এই দেখুন, শুঁয়োপোকার মতো ফুলগুলো কি সুন্দর দেখতে। কিছু কিছু ঘরে গিয়ে আমার মনে হচ্ছিল আমি এই পৃথিবীতেই বোধহয় নেই, কোনো এলিয়েন প্ল্যানেটে চলে এসেছি। এই দেখুন, এগুলো তো সেই পরজীবী পতঙ্গভুক গাছ। আপনাদেরকে আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি। এখানে তো বড় বড় এর কলসিগুলো তৈরি হয়েছে। এটাকে কলসপত্রী বলে। আমরা যখন বায়োলজিতে ছোটবেলায় বই পড়ি তখন এই কলসপত্রীর ডেসক্রিপশন থাকে। এখন ফ্রান্সে আসার পর থেকে অনেকবার কলসপত্রী দেখে ফেলেছি, কিন্তু জাপানের কলসপত্রীগুলো ঢাউস ঢাউস ছিল। কত কলসি যে ঝুলছে চারপাশে, এ দেখুন কিভাবে মেনটেন করা হচ্ছে। কাঁচ লাগিয়ে এখানে সূর্যের আলোকে ঢোকানো হচ্ছে, কিন্তু ভিতরে টেম্পারেচার, হিউমিডিটি, জল সমস্ত কিছু এবং জলের স্যালাইনিটি অবধি মেনটেন করা হচ্ছে, যাতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের গাছ এখানে আরামে বড় হতে পারে। বিশাল বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন কিন্তু এটা। আর যারা আমাদের মতো গাছপ্রেমী মানুষ আছে, মানে আমার প্রত্যেকটা বন্ধুই কিন্তু বিশাল গাছপ্রেমী, যেহেতু আমরা গাছপালা নিয়ে কাজ করি, সারাদিন গাছে নিয়েই চর্চা হয়, তাই সেই কারণে আমাদের জন্য এটা একেবারে একটা এক্সট্রা পাওনা হয়ে গিয়েছিল। এটা কিন্তু আমরা ট্রপিক্যাল ফরেস্টে ঢুকেছি, তাই আমার জন্য এই জায়গাটা খুব নতুনত্ব কিছু লাগছে না। কচু গাছ, নারকোল গাছ, এই সমস্তই চোখে পড়ছে চারধারে। তবে এগুলো ঠিক আমাদের ইন্ডিয়াতে সব গাছগুলো যে পাওয়া যায় তাই নয়, ওই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই সব জায়গায় পাওয়া যায়। আচ্ছা, এই দেখুন এখানে কত কত কলসপত্রী আছে, আর প্রত্যেকটা থেকে কত যে কলসি ঝুলছে। কলসপত্রীর বাজারে ঢুকে এসেছি মনে হচ্ছে। আর পোকামাকড়কে ট্র্যাপ করে এরা রস শুষে খায় যদি নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি হয়। তাই এ কারণে এখানে মাটিতে অলরেডি এরা নাইট্রোজেন অনেক দিয়ে রেখেছে। ফরাসি বন্ধুগুলো একেবারে অবাক হয়ে গেছে। ফরাসিদের একটা কালচার দেখলাম, মাঝে মাঝেই এরা এদিক সেদিক বেড়াতে চলে যায়। এমন এমন দূর দূর দেশে ঘুরতে যাবে যেটা আমরা ভারতীয়রা মনে ভাবতেও পারি না। এই যেমন কদিন আগে আমার বন্ধু যে অরেলি আছে না, ও গিয়েছিল কোস্টারিকা, সেই সাউথ আমেরিকার একটা কোন দেশে। আমি তো কোনোদিনও ওখানে যে যাব বলে ভাবার কল্পনাও আমরা করি না, কিন্তু এদের যেহেতু ইকোনমি স্ট্রং, এরা বেশ ভালোই আর্নিং করে, সোশ্যাল সিকিউরিটি বেশি, তাই বেশি কিছু ভাবতে হয় না নিজের আগামী জীবন সম্পর্কে। তাই মাঝে মাঝে এরা ঘুরতে বেরিয়ে পড়ে এদিক সেদিক, আর এদের সেইখানে গিয়ে বন বাজারে সময় কাটিয়ে চলে আসে। এমন এমন অ্যাডভেঞ্চার করে চলে আসে যেগুলো আমার কাছে শুনে মনে হয় বাবারে বাবা, এরকমভাবেও কি মানুষ ভাবতে পারে। এরপর একটা অদ্ভুত গাছ দেখলাম, যার মূলটা কি অদ্ভুত টাইপের দেখতে ছিল। না গাছটার নাম মনে আছে, না আমি এখন ইন্টারনেটে সার্চ করে খুঁজে পাচ্ছি। আপনারা যদি কেউ চিনে থাকেন এই ধরনের মূলের গাছ, তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। কি অদ্ভুত মূলটা না?
কি চকচক করছে এই ঢাউস ঢাউস পাতার ফাইলোডেনড্রনগুলো। এরকম একটা বাড়িতে ধরে এনে রাখতে পারলে বেশ ভালো হতো। এরপর আপনাদের আলাপ করাই এক অদ্ভুত প্রাণীর সাথে, অ্যাক্সোলটল লার্ভা। এটা কিন্তু আমাদের বায়োলজির এক বিস্ময়। ধরুন আপনার হাত পা এমনকি ফুসফুস অবধি কেটে গেল, আপনি আবার সেটাকে পুরো তৈরি করে ফেলতে পারছেন। আপনার চোখ নষ্ট হয়ে গেল, আবার নতুন চোখ বানিয়ে ফেলতে পারছেন। তাহলে কীরকম হবে বলুন তো ব্যাপারটা। এই অ্যাক্সোলটল লার্ভাও ঠিক তাই। টিকটিকি যেমন ল্যাজ খসে গেলে ল্যাজ বানিয়ে ফেলতে পারে, আর এরা এদের প্রায় পুরো বডির বিভিন্ন পার্টই আবার নতুন করে তৈরি করে ফেলতে পারে। এই অদ্ভুত রিজেনারেশন ক্যাপাসিটির জন্য একে অনেক একে নিয়ে পড়াশোনা করা হয়। দুঃখের বিষয় হলো এখন এই স্পিসিসটি অবলুপ্ত হওয়ার পথে, আর মানুষ চেষ্টা করছে কি করে একে টিকিয়ে রাখা যায়। এরপরে ঢুকে পড়েছি ট্রপিক্যাল ফরেস্টে। এখানটা পুরোপুরি আমাদের ভারতের যেরকম ভেজিটেশন সেটাই চোখে পড়বে। এই দেখুন রঙ্গন ফুল। তো আমি বিদেশিদের দেখাচ্ছিলাম যে আমরা ছোটবেলায় রঙ্গন ফুলের মধু কিভাবে বের করে এনে খেতাম। তো পরাগ রেণুটাকে ধরে একটুখানি টানলেই ওটা বেরিয়ে আসে, আর ভিতর থেকে এক ড্রপ মধু পাওয়া যেত, যেটা আমরা স্কুলে খেতাম। ওটাই আমাদের মজা ছিল। তো ওরা দেখে অবাক হয়ে গেল। দেখতে পাওয়া যাচ্ছে কলা গাছ, ডাব গাছ, পেঁপে গাছ, যেগুলো দেখে এরা কিন্তু অবাক হচ্ছে আর আমার হাসি পাচ্ছে। কীরকম না, আমি যেমন ওদের এখানে এসে কত কিছু দেখি অবাক হই, ওরাও তেমনি আমাদের ইন্ডিয়ান ফরেস্টের গাছপালাগুলো প্রথমবার দেখতে পাচ্ছে আর দেখে বেশ অবাকই হচ্ছিল। কিন্তু এইটা কি গাছ, এটা কিন্তু আমিও চিনতে পারলাম না। এই গোল গোল পটলের মতো ফলগুলো কাণ্ড থেকে বেরিয়ে আসে। এরপরে গিয়ে এমন একটা জায়গায় পৌঁছালাম যেখানে না ওরা জানে একটা গাছকে, না আমি চিনি একটা গাছকে। একেবারে অদ্ভুত দুনিয়া। তো চলুন আপনাদের সাথে পরিচয় করাই এই এলিয়ান প্ল্যানেটের সাথে। এটা কি আদৌ পৃথিবীর গাছ, নাকি পৃথিবীর বাইরের এই সমস্ত গাছপালাগুলো এখানে রেখে দিয়েছে? এরকম গাছ কখনোই চোখে পড়েনি। থিও দেখুন হাতে বই নিয়ে মিলিয়ে দেখছে, কখনো ফটো তুলে প্ল্যান্ট নেটে সার্চ করে দেখছে যেগুলো কি গাছ। এই ট্র্যাপগুলো দেখুন কি অদ্ভুত ইনসেক্ট ট্র্যাপ। কলসপত্রী এটাই, কিন্তু বিশাল বড় সাইজের ট্র্যাপটা ছিল। আর এই গাছগুলো অর্কিড ফ্যামিলিরই গাছ, কিন্তু দেখে মনে হচ্ছে গাছ আকাশে সেই পাখি যেন উড়ে যাচ্ছে সেরম টাইপের দেখতে ফুলগুলো। আর একটা অদ্ভুত ফুল দেখলাম যেটা একদম গাছের মাটির কাছে, মানে মূলের কাছটায় থেকে ওই ফুলটা বেরিয়ে আছে গাছের। নাকি গাছটাই ছোট কে জানে, নাকি বড় গাছটার মূল থেকে বেরিয়ে এসে বুঝলাম না। কি অদ্ভুত দেখতে দেখুন ফুলগুলো, সেই একদম মাটির মধ্যে শুয়ে পড়েছে। তারপরে এইটা দেখলাম, এটা কি রে ভাই, কেমন যেন সেই বাক্স গোল গোল বড় বড় গোল গোল, তার মধ্যে থেকে পাতা বেরিয়ে আছে। তারপরে গিয়ে আমরা ঢুকলাম যেটা হলো নকটার্নাল ওয়ার্ল্ড, মানে হলো রাত্রিবেলায় কিছু গাছের ধরুন ফুল ফোটে। তো সেই ফুলগুলো, আর আমরা তো মানে আপনি কি করে দেখাবেন মানুষকে, দিনের বেলায় তো ফুলগুলো বুজে থাকবে। তো সেগুলোকে দেখানোর জন্য ওরা স্পেশাল ব্যবস্থা করেছে, পুরো জায়গাটাকে অন্ধকার করে রেখেছে, রেখে ছোট ছোট আলো জ্বালিয়ে রেখেছে যেটা ফুলের উপরে ফোকাস করছে, আর সেই কারণে ফুলগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে। রজনীগন্ধা দেখে তো চিনতেই পারছেন, কিন্তু এই বিদেশিদের কাছে এটা বেশ নতুনত্ব। ধুতুরা দেখে আমাদের কাছে এমন কিছু বড় ব্যাপার না, কিন্তু এই আইডিয়াটা আমার দারুণ লেগেছে যে গাছগুলো রাত্রিবেলায় ফুটবে সেই গাছগুলোকে এরকম অন্ধকার পরিবেশ ক্রিয়েট করে দেখাও। এরপরে ঢুকে পড়লাম আল্পস পর্বতমালায় কি কি গাছ পাওয়া যায়, তাও অনেক হাইটে সেইখানটায়। আর এত ঠান্ডা এই জায়গাটা, ওই গরমের প্যাচে অবস্থায় আমাদের কিন্তু বিশাল আরাম হচ্ছিল। ভাবুন আল্পসে কি গাছ পাওয়া যায়, সেটাও আপনি পাচ্ছেন ইন্ডিয়ান ফরেস্টের ঠিক পাশেই। কি অদ্ভুত। আর এমন গাছপালা যেটা আবার আমি একেবারেই চিনি না, ওরাই শুধু চেনে, আমাকে আবার ওরা এক্সপ্লেন করছিল কোনটা কি গাছ। আর এই জায়গাটায় এত ঠান্ডা মেনটেন করার জন্য আওয়াজটা কিরকম হচ্ছে একবার শুনুন। -15 during the day. -15? Yeah. Oh, that's... I think শুনতে পেলেন তো ওরা আমাকে কি বললো এই গাছগুলো সেই অঞ্চলের যেখানে সকালবেলায় -15 টেম্পারেচার থাকে, সেইটাও মেনটেন করছে। কত খরচা করে এসি লাগিয়ে যে মেনটেন করছে সেটাই ভাবছি। আবার একটা অন্য অঞ্চলের গাছপালা দেখতে ঢুকে পড়েছি। এবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, নাহলে বোরিং হয়ে যাচ্ছে ভিডিওটা। এটা কি আনারস গাছ? কমেন্টে জানাবেন।
হয়তো ভিডিওটা একটু বোরিংই হয়ে যাচ্ছে আপনাদের জন্য যদি আপনারা গাছপালা অতটা পছন্দ না করেন, কিন্তু এমন এমন দুষ্প্রাপ্য গাছ একসাথে একই জায়গায় দেখতে পেয়ে যে আনন্দটা পেয়েছিলাম সেটা আপনাদের সাথে ভাগনা করে নিতে পারলেও যেন কেমন লাগছে। স্মৃতির মনে কটায় অন্তত থেকে যাক এই অদ্ভুত অদ্ভুত যে গাছগুলোকে দেখতে পেয়েছিলাম, তাও সবকটাই একই ছাদের নিচে অবস্থিত। যাই হোক, এরপরে বেরিয়ে পড়লাম আমরা এই গাছের মেলা থেকে। লাউ নিয়ে ছবি তুলেছি আর শেয়ার করে রাখলাম আপনাদের জন্য আর আমার নিজের ভবিষ্যৎ আমাকে দেখাবার জন্য যে এই ধরনের জায়গায় আমি আসার সুযোগ পেয়েছিলাম। বেরিয়েই দেখছি বৃষ্টি এসে গেছে। কি বিপদ বলুন দেখি। ফ্রান্সে যেরকম লেভেলে বৃষ্টি হয় এখানে জাপানে এসে দেখছি এখানেও তো সেরামই বৃষ্টি হয়। বৃষ্টিতে বৃষ্টিতে জীবনটাই আমার কয়লা হয়ে গেল। কিন্তু অসুবিধা নেই, জাপানে এসে জাপানিজ ছাতা কিনে নিয়েছিলাম, তাই ছাতা মাথায় দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই জায়গাটা থেকে এবার ফাইনালি বাইরে। এরপরে নেক্সট ডেস্টিনেশন হলো পোকেমন ওয়ার্ল্ডে যাওয়ার। তো চলুন বাচ্চাদের দুনিয়ায় এবার চলে যাই। পোকেমন মনে করিয়ে দেয় অনেক ছোটবেলার কথা। একটা সময় মনে পড়ে আমার ভাই পোকেমনের এত বড় ফ্যান ছিল যে নানান ধরনের পোকেমন কার্ড সংগ্রহ করত আর আমাকে দেখাতো, এই দেখ আমার কাছে এত পাওয়ার আছে, এর এই পাওয়ার, ওর ওই পাওয়ার, যদি এই কার্ডটা পেতাম রে এরম এরম হতো রে। তারপরে তার সাথে সাথে সংগ্রহ করতো সেটা হলো বেবলেড, মানে হলো ওই লাট্টু, কিন্তু একটু মডার্ন লাট্টু। সেই মেটালিক লাট্টু, প্লাস্টিক লাট্টু নানান ধরনের হতো। বন্দুক দিয়ে আপনাকে টার্গেট করে ছাড়তে হবে আর সেই মেটালিক বেবলেড লাট্টু ঘুরতে ঘুরতে মাটিতে পড়বে। কোনোটা তো আবার মাটিতে পড়লেই সেখান থেকে আলো বেরোবে, গান শুরু হয়ে যাবে, নানান ধরনের ফ্যান্সি ব্যাপার বাচ্চাদের একেবারে মাতিয়ে রাখার জন্য। আমি মাঝে মাঝে ভাবি যে যারা এই সিরিজগুলো ক্রিয়েট করেছেন কি জিনিয়াস আইডিয়া না, কি জিনিয়াস বুদ্ধি। এখন তো পুরো পোকেমন ইউনিভার্স হয়ে গেছে, কেউ গেম খেলছে, কেউ কার্টুন পড়ছে, কেউ সিনেমা দেখছে, কেউ কার্ড কালেক্ট করছে। সেই 1996 সালে সাতোশি তিহারি বলে একজন জাপানিজ ব্যক্তি জিনিয়াস আইডিয়া থেকে এক গেম লঞ্চ করায় যেখানে নাম দেওয়া হয়েছিল পকেট মনস্টার। আর সেই গেমই যে এরকম পপুলারিটি পেয়ে যাবে তা বিশ্ব জুড়ে কেউ জানতো কি? আর আজকে দেখুন এখানে কি বিশাল বড় সব খুলে ফেলেছে, যেখানে দেশি বিদেশি মানুষেরা কিয়োটোতে আসছে এই স্টোরটাকে ভিজিট করবে বলে। আমি যেহেতু পোকেমনটা নিয়ে এতটাও কখনো কানেক্টেড ছিলাম না, তাই আমার জন্য এটা একটা উড়ি বাবারে ব্যাপারও নয় যে কি আর পোকেমনের দুল পরবো, চাবি রিং কিনবো বা লকেট করে গলায় ঝুলিয়ে রাখবো, অতটা কানেকশন নেই। কিন্তু যারা ফ্যান ছিল ছোটবেলায় তাদের কানেকশনটা আমি বুঝতে পারছি। বিশেষ করে আমার সাথে যে ফ্রেঞ্চ বন্ধুগুলো এসছে তাদের উড়ি বাবা চোখ চকচক করা দেখে আমার কি অবাক লাগছে। আসলে বয়সে তারা সব বড় হয়ে গেছে, সকলেরই বয়স 25 থেকে 30-এর মধ্যে, কিন্তু মনটা তো সেই শিশুই রয়ে যায় না। বিশেষ করে ছোটবেলার কার্টুন বা ছোটবেলার এই ধরনের যেটা নিয়ে খেলতাম সেটা দেখতে পেলে মন একেবারে তাজা হয়ে ওঠে। অবাক হলাম এটা দেখে যে সকল ফ্রেঞ্চ বন্ধুই প্রায় সকল পোকেমনকেই চেনে এবং তাদের প্রত্যেকের আবার একটি করে ফেভারিট পোকেমনও আছে। তো প্রথমেই এসে তারা তাদের ফেভারিট পোকেমন পাওয়া যাচ্ছে কিনা সেটাই খুঁজতে শুরু করে দিল। কেউ কেউ পেয়ে গেল, আবার কেউ কেউ পেলো না। কেউ পেলো তো নিজের পছন্দ মতো সুভেনিয়ার আকারে পেলো না, অন্য আকারে পেলো, তো তারা কিনবে কি কিনবে না ডিসিশন নিচ্ছিল। আর আমি আশপাশের মানুষজনের পাগলামো দেখে জাপানিজ বাচ্চাগুলোর সাথে একটু ফটো তুলতে তুলতে নিজেও আনন্দ নিচ্ছিলাম। জাপানিজ বাচ্চাগুলো কিন্তু হেভি কিউট, দেখুন চুলটা কি সুন্দর বেঁধে দিয়েছে মা, কি কিউট লাগছে পুচকেটাকে। তারপর আমাদের এন্টারটেন করার জন্য হঠাৎ করে দেখি একদল লোক নাচতে শুরু করে দিল। কি অদ্ভুত লাগে বলুন তো। কি যে বলছে কিছুই বুঝতে পারছি না, কিন্তু এরা এদের নিজেদের ভাষাটাকে যে টিকিয়ে রাখছে এবং সেটা এত ইন্টারন্যাশনালি ছড়িয়ে দিচ্ছে, এটা দেখে কিন্তু আমার ভালো লাগছে। আচ্ছা, আমাদেরও কি উচিত না আমাদের যে বাংলা ভাষাটা আছে সেটার যে কত ঐতিহ্য আছে, আমাদের ঠাকুমার ঝুলি আছে, সেগুলোকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিতে পারা?
কি জানি কখনো যদি হয় তাহলে খুব গর্ববোধ করব। এরা দেখুন, এদের এই ধরনের ক্রিয়েটিভিটি কার্টুনই তো, আর তো কিছু না, বাচ্চাদের জিনিসই, সেটাই এমনভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে পুরো ফ্র্যাঞ্চাইজি বানিয়ে নিয়ে, যে আজকে দেশ থেকে বিদেশ থেকে লোক এসে এইগুলোকে দেখছে, স্মৃতিচারণ করছে, আনন্দ নিচ্ছে। অদ্ভুত লাগলো, অদ্ভুত মার্কেটিং স্ট্র্যাটেজি, এবং ভালোও লাগছে যে এদের কালচারটা নিয়ে এরা এতটা প্রাউড এবং সেটাকে পৃথিবীর লোকের কাছে ছড়িয়ে দিতে চাইছে, এবং তার জন্য তারা কিন্তু বিদেশির ভাষা ব্যবহার করছে না, তারা তাদের ভাষাটাই ব্যবহার করছে এবং সেই ভাষাটাই তারা ছড়িয়ে দিতে চাইছে, মানে তাদের কালচারটাকে ছড়িয়ে দিতে চাইছে। কেউ ইম্পোজ করছে না যে জাপানিতে আমরা কথা বলি, কিন্তু ওরা ওদের গানও জাপানি ছেড়ে হঠাৎ করে অন্য ভাষায় কিন্তু গাইতে শুরু করে দেয়নি। বেশ ভালো লাগলো, একটা অদ্ভুত অনুভূতি হলো, তাই আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। এরপরে আমরা খাবো বলে একটা সুপার মার্কেটে এসে ঢুকলাম, আর সেখানে ঢুকেও দেখছি গাছের সম্ভার। আবার গাছ দেখে দাঁড়িয়ে গেছি, সকাল থেকে এত গাছ দেখেও আমার শান্তি হয়নি, আবার একটা সুন্দর দেখতে জিজি প্ল্যান্ট দেখে দাঁড়িয়ে পড়েছি। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। এক একজনের এক এক রকম লাগবে, কারোর কারোর হয়তো একটু বোরিংই লাগবে, কিন্তু বোরিং লাগলে কমেন্টে জানাবেন, সেই মতো আমি ভিডিওকে আরেকটু বেটার করার চেষ্টা করব। কিন্তু একটা নতুন দেশ, নতুন কালচার, প্রত্যেকটা ছোটো ছোটো জিনিসই তো অন্যরকম, তাই যদি সেগুলোকে তুলেই না রাখি তাহলে দেশটা সম্বন্ধে আপনারা বুঝতে কি করে পারবেন। আর কিছু কিছু আইডিয়া যেগুলো পাই সেগুলো আবার ছবিতে তুলে রাখি, যে যদি কেউ কখনো আমার ভিডিও দেখে নতুন করে একটা ব্যবসা তৈরি করার কথা ভাবেন, আমার বাংলার দুটো মানুষের তো নতুন আইডিয়াও মাথায় আসতে পারে এই সমস্ত কিছু দেখে, তো সেটা করে যদি কিছু উন্নতি হয় কারোর, সেটা তো ভালোই হবে ভিডিও থ্রু দিয়ে। তাই কালচারটাকে যতটা কাছ থেকে পারছি, বিভিন্ন কমোডিটিকে যতটা কাছ থেকে পারছি তুলে রাখার চেষ্টা করছি। জাপানিজদের মাস্টার প্যাকেজিং দেখে আমি কিন্তু অবাক হয়েছি। এদের প্রত্যেকটা জিনিস, ছোট্ট থেকে ছোট্টতর জিনিসের যে পারফেকশন, যেভাবে ফিনিশ করেছে, যেভাবে প্যাকেজিং করেছে এবং যেভাবে বেচছে এবং যেভাবে নিজেদের কালচারটাকে সারা পৃথিবীকে ছড়িয়ে দিয়েছে, হ্যাটস অফ টু দেম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে। ততক্ষণ অবধি আপনাদের জানাই বিদায়, তবে খুব শিগগিরই ফিরে আসবো আবার জাপানেরই হয়তো একটা ব্লগ নিয়ে কিংবা ফ্রান্সের একটা ব্লগ নিয়ে। টাটা।